এভরিওয়ান, আমি সহেলি। নিরসলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই দিনটা ছিল রবিবার, আর রবিবার মানেই তো নিরয় বাজারে যায়। আগে যদিও রাত্রেবেলাতেই বাজার করতো, কিন্তু এখন সপ্তাহে একটা দিনই বাজার করে, মোটামুটি আমাদের চলে যায়। আর এই বাজার করতে গেলেই ফল নিয়ে আসবে না সেটা কখনো হয়? আর এখন যে কুল পাওয়া যাচ্ছে, সেই কুল তো আমাদের মাস্ট চাই। জানি অনেকেই এখনও আছেন, বড় হয়ে গেছেন, তবু সরস্বতী পুজো না কাটলে কুল খান না। আমিও একটা সময় এরকমই করতাম। একটা সময় বলতে আজ থেকে 2-3 বছর আগেও কিন্তু আমি এরকমটাই করেছি, কিন্তু এখন আর এইসব মানি না। হ্যাঁ, এত কিছু মেনে কি হবে বলুন? সে যা ঘটায় তাই হবে। পড়াশুনো যদি ভালোভাবে না করেন তাহলে কি ভালো ফল পাবেন? আবার এটাও ঠিক, এরকম অনেকের সাথেই ঘটেছে যে ভালো পড়াশুনো করেও কিন্তু সেরকমভাবে ফল কিন্তু তারা পায়নি। আসলে কি বলুন তো, সবটাই কিন্তু লাক। আর আমি যে লাকি ভীষণভাবে বিশ্বাস করি সেটা তো আপনাদেরকে আগেই বলেছি। ছাড়ুন সেসব কথা, আমার কিন্তু পুরো ফলগুলো ধুয়ে সাজানো কমপ্লিট। আর হ্যাঁ, আমাকে না আজকে আমসত্ত্ব এনে দিয়েছে, বলেছে আমসত্ত্ব দিয়ে চাটনি করতে। কবে যে করবো সেটা জানি না, তবে অবশ্যই চেষ্টা তো অবশ্যই করব। তো আজকে সকালবেলাতে আমাদের ঠিক হয়ে গিয়েছিল যে আজকে খিচুড়ি করব। আর এটা তো বেশ কয়েকদিন আগের ঘটনা দেখাচ্ছি, যদিও তখন থেকে মানে ওই মকরের পর থেকে প্রায় মেঘলা ওয়েদার থাকে, মাঝে মাঝে 1-2 দিন রোদের মুখ দেখেছি। তো মোটামুটি এই কটা দিনে যে ওয়েদার ছিল তাতে রোজই যদি খিচুড়ি খাওয়া যেত তাহলে কিন্তু মন্দ হতো না, আমাদের দুজনের জন্য তো ভালোই ছিল। সবাইকেই দেখেছি, মানে প্রায় বেশিরভাগ মানুষকে দেখেছি আগে ডালগুলোকে এইভাবে ভেজে নেয় তারপর ধুয়ে নেয়, কিন্তু আমার ওটা বেশ পোষায় না। আমি আগে ধুয়ে নিই, তারপর একটু জল ঝরিয়ে নিয়ে তারপর এগুলোকে ভালোভাবে কড়াইয়ে নেড়ে চেড়ে নিই। কিন্তু আমি নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নেওয়ার পর নিরয় বলল, এগুলো ঘি দিয়ে ভাজো, নয়তো আমি খাবো না। কী আর করা যাবে, আবার কড়াইয়ে আমি ঘি দিয়ে তারপর ওগুলোকে ভেজে নিয়েছিলাম। আর এদিকে নিয়ে এসেছিল অনেক মাছ, তবে সেবারের মতো এত মাছ নিয়ে আসেনি, অল্প করেই নিয়ে এসেছিল। ওই যে বললাম না পুরো সপ্তাহের, কিন্তু এটা মোটামুটি ওই হাফ সপ্তাহ যাবে। আর এমনিতেও তো শীত শেষ হয়েই এলো, মানে এখানে তো আর ঠান্ডা তেমন লাগছেই না। তো সেক্ষেত্রে কিন্তু আর এরকম চালাকিবিদ্যা করলে চলবে না। যাই হোক, আমার না সর্ষের তেল শেষ হয়ে গিয়েছিল, আরও বাজারে গেলে যাতে সমস্ত কিছু মনে করে নিয়ে আসতে পারে সেজন্য ওকে না হোয়াটসঅ্যাপে একটা লিস্ট করে দিতাম, প্রত্যেকবারই সেটা করে দিই। তো এবারেও করে দিয়েছিলাম। আর সবার প্রথমে মানে লিস্টের সবার প্রথমে রেখেছিলাম তেল, সেটাই পুরো ভুলে গিয়েছিল। কী আর করা যাবে, বাড়িতে সাদা তেল ছিল, সেটা দিয়ে আমাকে মাছ ভাজতে হয়েছিল। মাছ কিন্তু সর্ষের তেল ছাড়া ভালো খেতে লাগে না। আর আমি প্রথমেই যে ভুল কাজটা করেছি দেখতেই পেয়েছেন, সাইডে ছেড়ে দিয়েছিলাম, যেটার জন্য একটু লেগে গিয়েছিল। মাছ ভাজাটা ভীষণ ডিফিকাল্ট এবং ধৈর্যের কাজ। একটু যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে একদম পুড়ে শেষ হয়ে যাবে। আর এটা কিন্তু একদম হালকা আঁচে দিলে তো চলবে না, একদম জোরালো আঁচেই দিতে হবে। সেহেতু আমাকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়াতে হতো, কিন্তু যেহেতু অনেকটা দেরি করেও বাজার নিয়ে এসেছিল সেহেতু আমাকে তাড়াহুড়ো করতেই হচ্ছিল। একদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে সমস্ত সবজিগুলো কাটতে শুরু করে দিয়েছিলাম। তো কি হয়েছিল, লাস্টের যে মাছগুলো দিয়েছিলাম সেগুলো এতটাই পুড়ে গিয়েছিল, মানে লাস্টে আমি দিয়েছিলাম মাছের মাথাটা, যেটা আমি দেখাতে পারিনি কারণ পুরো কড়া পুড়ে গিয়েছিল। আমাকে আবার পুরো কড়া থেকে তেলটা সাইডে সরিয়ে পুরো কড়াটাকে আবার ধুতে হয়েছিল, এরকমভাবে পুড়ে গিয়েছিল। এবারে বেশি সবজি ছিল না, কারণ পরের সপ্তাহে আবার বাড়ি যাব আমরা, সেজন্য এবারে বেশি সবজি নিয়ে আসতেও বারণ করেছিলাম নিরয়কে। সেজন্য ফুলকপি আর গাজর আর ওই টুকটাক একদম টুকটাক সবজি নিয়ে এসেছিলো, যাতে এই 3-4 দিনের মতোই চলে যায়। তো দেখুন আমি আবার কড়া পুড়িয়ে ফেলেছি। আবার এই যে মশলাটা করতে দিয়ে আবার কোনো কিছু একটা কাজ করতে চলে গিয়েছিলাম, আবার লেগে গিয়েছিল। আবার দেখুন কীরকম অবস্থা হয়েছে কড়াটার। যাই হোক, আমি কিন্তু এখন মোটামুটি এই হাঁড়িতেই কিন্তু খিচুড়ি করি। প্রথম বেশ জটিল লাগছিল, মনে হচ্ছিল এত কিছু আবার আলাদা আলাদাভাবে মিক্সড করব, আর প্রেশার কুকারে কী সুন্দর একসাথে মিক্সড করে সিটি দিলেই হয়ে যেত। কিন্তু হাঁড়িতে সত্যি কথা বলতে কি টেস্ট আরও ভালো হয়, ধৈর্যটা একটু বেশি লাগে এই আর কি। যাই হোক,
আমার কিন্তু রান্না রেডি। আর আমাকে নিরয় বারবার বলে দিয়েছিল আমাকে অন্য কোনো প্লেটে খেতে দেবে না, এই প্লেটেই দেবে, আর আমাকে চামচ দেবে না, কারণ খিচুড়ি হাতে খাওয়ার মজা আলাদা। আর সঙ্গে শুধু মাছ ভাজা ছিল। তবে এই পালং শাক দিয়ে কে কে খিচুড়ি খেয়েছেন সেটা অবশ্যই কিন্তু জানাবেন। আমার তো খুব ভালো লেগেছে, আর এটা আমি শ্বশুরবাড়িতে এসেই দেখেছি। আর রবিবার মানে আমাদের পাত পেড়ে খাওয়া টাইপের হয় আর কি, মানে মেঝেতে বসে সুন্দরভাবে দুজন মিলে খাই। আর রবিবার মানেই তো আউটিং থাকে, সেটা আপনারা অনেকেই জানেন। তো এই দিন আমাদের একটু বেশি সন্দেহ হয়ে গিয়েছিল। আসলে এত টেস্টি একটা খাবার খাওয়ার পর ঘুম পাবে না বলুন? তো অনেকক্ষণ ঘুমিয়ে ওঠার পর তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর বেরিয়েই দেখছি পুরো জায়গাটা কি সুন্দর সাজিয়েছে, কারণ পরের দিনই রাম মন্দির উদ্বোধন ছিল। হ্যাঁ, কতটা দিনের পুরনো বুঝতেই পাচ্ছেন ভিডিওটা। আসলে ওই যে বললাম না যে অনেক রকমের কাজ পড়ে গিয়েছিল, তারপর এই যে ভয়েস ওভার দিতে যে ল্যাদটা লাগে সেটাও লাগছিল। তো দেখুন এখানে কিন্তু জানেন প্রচুর মন্দির আছে, মানে 1 হাত 2 হাত ছাড়া ছাড়া মন্দির আছে, আর বেশিরভাগটাই কিন্তু বজরঙ্গীর মন্দির। তাহলে বুঝতেই পাচ্ছেন কীরকম উৎসব আনন্দ হচ্ছে। এই দেখুন আরেকটা মন্দির পেরিয়ে গেলাম, বললাম না এখানে 2 হাত ছাড়া ছাড়াই মন্দির আছে। শ্রীরামপুর যাওয়াটা কিন্তু আমাদের না একটা হ্যাবিটে দাঁড়িয়ে গেছে বলতে পারেন। মানে এমনিতেই রবিবার দিন আউটিংয়ে আমরা যাই, কিন্তু কোথাও একটা নির্দিষ্ট জায়গা না থাকলে আমরা শ্রীরামপুর চলে যাই। কিছু কেনাকাটা থাক বা নাই থাক, আমাদের মনে হয়েছে না একটু শ্রীরামপুরে ঘুরে আসি। আসলে এই বৈদ্যবাটিতে না সেইভাবে কোনো বিশাল বড় যে মার্কেট আছে সেরকমটা না, আর কাছাকাছি বলতে শ্রীরামপুরই আছে, শেওড়াফুলিতেও আছে, কিন্তু শ্রীরামপুর হচ্ছে বেস্ট। আর এখান থেকে সময় লাগে 5 থেকে 10 মিনিট, মানে মাঝখানে শুধুমাত্র একটা স্টেশনই পড়ে, সেটা হচ্ছে শেওড়াফুলি। সন্ধেবেলা লোকালগুলো মোটামুটি প্রায় ফাঁকাই থাকে। আর এই যে উঠলাম, ওঠার সাথে সাথেই মনে হয় বসবো কেন, এই তো নামতে হবে। মানে একটুখানি হয়তো বসেছিলাম, তারপরে পরে স্টেশনের জন্য আমাদেরকে দাঁড়িয়ে যেতে হয়েছিল, কারণ একদম ভিড় ঠেলে আবার মানুষ উঠে পড়বে। মানে তাও খুব একটা ভিড় হয় না, কিন্তু শ্রীরামপুরে একটু ভিড় হয়। আপনাদের আগেই বলেছিলাম না আমরা দুটো মানুষই ভীষণ ঘর করে, মানে এতটাই ঘর করে যে আমাদেরকে অনেক ঠেলে ঠেলে তারপর বাইরে পাঠাতে হতো। মানে খুব প্রয়োজন ছাড়া আমরা বাইরেই বেরোই না, কিন্তু রবিবার এলে কোথায় যেন মনে হয় যে না একটু বেরোই। যতই ক্লান্তি থাকুক না কেন ঠিকই আমরা বেরিয়ে পড়ি। আর দেখুন যেখানে আমরা বেরোই সেখানে কিন্তু একটা মেলাতে চলে যাই, মানে মেলা আমাদের ভাগ্যে যেন আছেই। পুরো শীতকাল জুড়ে কতগুলো যে মেলা ঘুরলাম। সত্যি বলতে কি না, আমার এত ভিড়ভাট্টা একদম পছন্দ নয়। আমি একটু শান্ত পরিবেশে থাকতেই পছন্দ করি। সেটা আপনাদের আগেও বলেছিলাম। যেমন বলেছিলাম কলকাতা শহর আমার একদম ভালো লাগে না। এত ঘিঞ্জি, এত লোক চলাচল, এত বাস ট্রাম, এত ধোয়া ধুলো আমার একদম ভালো লাগে না। আমার কাছে না মেদিনীপুরটাই বেস্ট, আমার কাছে একদম স্বর্গের মতো মনে হয়। সেখানে এত ভিড়ভাট্টা আমার সত্যি ভালো লাগে না, কিন্তু কেন জানি না এখন বেশ ভালো লাগে। মানে ভালোবাসার মানুষ যদি পাশে থাকে তাহলে সত্যিই বলছি সব কিছুই কিন্তু বেশ ভালো লাগে। আমারও কিন্তু সন্ধ্যের পর, মানে ওই বিকেলের পর থেকে ইচ্ছে করে না যে কোথাও আবার রেডি হয়ে বেরোই, কিন্তু নিরয় এত সুন্দরভাবে আমাকে ম্যানেজ করে, সত্যিই তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো আমরা চলে এসেছিলাম আবার বাজার কলকাতাতে। এখানে আমাদের কিছু নেওয়ার উদ্দেশ্য ছিল না, শুধু নিরয় বলেছিল যে চলো না কোথায় সময় কাটাবে, এখানে চলো কিছু নতুন কিছু এসেছে নাকি দেখবো। মেন উদ্দেশ্য ছিল আমাদের সময় কাটানো। মেলাতে ঢুকবো সেটাও একবার ভেবেছিলাম, কিন্তু তার আগে ভেবেছিলাম মলটা একটু ঘুরে নিই, নতুন সত্যি কী কী এসেছে দেখি, পরে যদি ইচ্ছে হয় তখন কিনে নিয়ে যাব। কিছু নেব না করে ছেলের ঠিক পছন্দও হয়ে গেল একটা জিনিস, আর সেটা ট্রায়াল করতে চলেও গেল। তো আমি ভাবলাম শুধু শুধু এখানে দাঁড়িয়ে কেন থাকবো, আমি চারিদিকটা ঘুরি। তো এখানে এসে আমার এই কিউট ব্যাগটা এত পছন্দ হয়েছিল। প্রথমে দেখেছিলাম যে সবই 99 টাকা, তো ভেবেছিলাম ঠিক আছে এরকম একটা স্টাইলিশ ব্যাগ রাখতেই পারি। আমি যদিও এত স্টাইল করি না, তো তবুও ভেবেছিলাম যে রাখবো, কিন্তু পরে যখন দেখলাম যে এটার দাম 200 দেখাচ্ছে, ভাবলাম না থাক, এটা নেওয়ার দরকার নেই। তো আমি ট্রে দেখতে পেয়ে গিয়েছিলাম, এত সুন্দর একটা ট্রে, আর এটা আমার কি ভালো লেগেছিল। আগেও বলেছিলাম যে আমি ভালো ট্রে পেলে আবার নিয়ে নেব, তো এটা ভাবলাম যে নেব, তো নিয়েও নিয়েছিলাম, কিন্তু ব্যাগটা রেখে দিয়েছিলাম। আমি না অদ্ভুত এক ধরনের মানুষ, না আমাকে কিপটে বলতে পারবেন, না আমাকে হাত খোলা মানুষ বলতে পারবেন। বলছি সে গল্পও বলবো, তার আগে চলুন একটু ফুচকা খেয়ে নিই।
সত্যি কথা বলছি, ফুচকা খেয়ে একদম মন ভরেনি, কারণ ফুচকাতে না ছিল পেঁয়াজ, না ছিল শসা। সত্যি কথা বলতে কি, আমাদের ওখানের ফুচকা খাওয়ার পর এখানের ফুচকা কারোর মুখে রুচবে না। তো তারপর বাজার কলকাতা পেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছিলাম। তারপর নিরয় বলল যে চলো শ্রীনিকেতনে তোমাকে একটা শাড়ি কিনে দিই, তোমার সামনেই জন্মদিন না। আসলে জন্মদিন করে এত মাথা খারাপ করে দিচ্ছিল, শুধুই বলে যাচ্ছিল কি নেবে বলো, আমি তোমার পছন্দেই দেবো। তো আমি কিছুতে রাজি হচ্ছিলাম না। শেষে বলেছিলাম আমাকে টেডি দিও, আমার টেডি খুব পছন্দের। তো বলেছিল ঠিক আছে ওটাই দেবো। কিন্তু এত খিদে পেয়ে গেছিলো, ফুচকা খেয়ে তো আর মন ভরেনি, পেটও ভরেনি। তো চলে এসেছিলাম একটা ক্যাফেতে। আমরা ক্যাফেতে গিয়েছিলাম শুধু কফি খাবো বলেই, কারণ আমরা পুরোপুরি নিরামিষ খাচ্ছিলাম না। নিরামিষ মানে ওরকম নয়, বাড়িতে যেভাবে করা হয়। দুপুরেই তো মাছ খেয়েছিলাম, মাছটাকে তো এখন নিরামিষের মধ্যেই ফেলে, কিন্তু মাংস ডিম এগুলো খাবো না ঠিক করেছিলাম। তো সেজন্য ভেবেছিলাম যে কফি খেয়ে বেরিয়ে যাব, কিন্তু তারপর ইচ্ছে হলো যে না, কিছু ভেজ তো অর্ডার দিতেই পারি। তো অ্যাম্বিয়েন্সটা দেখুন মোটামুটি ভালোই, আর এখানে এত সুন্দরভাবে আমাদেরকে মানে ট্রিট করছিল। প্রত্যেকে এসে এসে বলে যাচ্ছিল, যিনি ওনার ছিলেন, দুজন ওনার ছিলেন, বোঝা যাচ্ছিল ওনারা ভাই দুজন। তো ওনারাও বারবার এসে জিজ্ঞেস করছিলেন কোনো অসুবিধে আছে কি না। তো আমরা বললাম যে না, কোনো অসুবিধে নেই। আর বেশ খানিকটা বসে থাকতে হয়েছিল, তো ঠিক আছে। খাবার কিন্তু বেশ ভালো ছিল। আর খাওয়া দাওয়ার পরে নিরয় আমাকে বলেছিল যে আজকে তো আমরা ভেজ খেয়ে যাচ্ছি, অন্যদিন এসে এখানে কিন্তু ননভেজ অবশ্যই ট্রাই করে যাব। সত্যি কথা বলতে ওখানে গিয়ে যখন আমরা ভেজ আইটেম অর্ডার দিই, তখন কিন্তু ওনারা সবাই অবাক হয়েছিলেন যে একে তো রবিবার, তারপর সন্ধেবেলাতে আমরা সত্যি কি পুরোপুরি একদম ভেজিটেরিয়ান। তো লাস্টে কিন্তু ওনারা থাকতে না পেরে জিজ্ঞেসও করেছিলেন। তারপর তখন নিরয় বলেছিল না না, আসলে রাম মন্দির প্রতিষ্ঠা হবে তো কালকে, সেজন্য আমরা তার আগের দিন নিরামিষ খাচ্ছি, পরের দিনও মানে রাম মন্দির প্রতিষ্ঠার দিনও আমরা কিন্তু নিরামিষই খাবো। ওনাদের ব্যবহার কিন্তু অসম্ভব ভালো ছিল, সত্যি বলছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম মেলার দিকে। কোন দিকটায় যে মেলা বসেছে সেটা প্রথমে বুঝতে পারিনি, তারপর ভেবেছিলাম যে এই দিকটাই হবে। এই জায়গাটা আমি আগেও এসেছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো প্রথমেই আমি না ওই সাইডে যেই কভার গ্লাস লাগানোর যেই মোবাইলের শপটা ছিল, সেখান থেকে আমি প্রথমে কভারটা লাগিয়ে নিয়েছিলাম, একটা কভারও লাগিয়েছিলাম, একটা গ্লাসও চেঞ্জ করে নিয়েছিলাম। তারপরেই মেলাতে ঢুকে গিয়েছিলাম। মেলাতে তেমন বিশেষ কিছুই নেই, কয়েকটা দোকান আর একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছিল গানের। একেই অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল, মানে প্রায় 9টা বাজতে গিয়েছিল। আর আমি যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেটা দেখে নিরয় প্রচণ্ড রেগে গিয়েছিল, নিজেই তত্তর করে চলে যাচ্ছিল। আমি আর বেশি দেরি করিনি, সব দোকানগুলো ঝটপট করে ঘুরে তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আমি মেদিনীপুরের অসংখ্য মেলা ঘুরেছি, অনেকবার করে ঘুরেছি। সেটা হস্তশিল্প মেলা বলুন, বা এই শীতকালের সময় যে মেলাগুলো হয়, চার্চের মেলা বা আরও অনেক রকমের মেলা বসে, সেগুলো সবার সাথে গিয়েছি। মানে বন্ধুবান্ধবদের সাথে তো গেছি, মায়ের সাথেও গেছি। তো এত মেলা ঘুরেছি, প্লাস এখানে তো এত মেলা ঘুরলাম। তবে সত্যি কথা বলতে কি, আমাদের ওখানের মেলাগুলোই কিন্তু বেস্ট হয়, এখনও হয়। আপনারা যদি সার্চ করেন গুগলে, তাহলেও কিন্তু জানতে পারবেন যে বগরির দোল মেলা কতটা বিখ্যাত। মানে এখানে শুধু মানে বৈদ্যবাটি বলুন বা হাওড়া বলুন, কলকাতা বা যে কোনো জায়গার, আরামবাগ থেকে শুরু করে শ্রীরামপুরের মানুষকেও যদি জিজ্ঞেস করেন যে তারা বগরির মেলা সম্পর্কে অবগত কিনা, তাহলে কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু সেটা শুনেছে। মানে হয়তো সবাই চোখে দেখেনি, কিন্তু জানে মানে বগরির মেলা এতটাই বিখ্যাত। যাই হোক, আমরা মেলা থেকে বেরিয়ে পড়েছিলাম আর মাঝের এই গলির পথটা ধরেছিলাম। চারিদিকে দেখেছেন সারি সারি দোকান। প্রায় 9টা বেজে গিয়েছিল, তাই অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিল, বা হয়তো আগের থেকে বন্ধ ছিল, জানি না ঠিক। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম মেন রাস্তাতে। শহর হোক বা গ্রাম হোক, রাত 9টা মানে মোটামুটি শীতের দিনে আর কি বেশ ভালোই রাত হয়ে গেছে, সেই জন্য প্রায় ফাঁকা হয়ে গেছে। আর স্টেশনে দেখুন মোটামুটি সেরকমভাবে ভিড় নেই, তবে এই সময়টাতে না লোকালগুলো বেশ ভালোই ভিড় থাকে, কারণ হাওড়াতে এখন অন্য দিক থেকে অনেক রকমের ট্রেনগুলো আসে। তো সেই সব প্যাসেঞ্জারগুলো এদিকে তো আসেই, সেজন্য ভিড়টা ভালোই হয়। আর আমরা তো যখন বাড়ি থেকে আসি তখন তো আরও ভালোভাবে বুঝতে পারি। আর দেখতেই পাচ্ছেন আমরা নেমে গেছি, 9টা 14 বাজছে।
বাড়ি থেকে যখন আসি তখন তো অনেকটাই রাত হয়ে যায়, মানে 11টা, 11:30, কখনো কখনো 12টাতেও পৌঁছেছি। তো সেজন্য এই সময়টা আমাদের তেমন কিছু মনেই হচ্ছে না, কারণ দোকানও অনেক খোলা আছে আর রাস্তাতে তো লোক চলাচল করছেই। ব্যাস চলে এলাম আবার নিজেদের জায়গাতে। আর একটা দিন আবার কিভাবে শেষ হয়ে গেল সত্যিই বুঝতে পারলাম না। যদিও এটা অনেক দিন আগের ঘটনা দেখাচ্ছি, তবে এরপরে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক কিছু শেয়ার করার আছে। অবশ্যই কিন্তু ভিডিওগুলো পুরো দেখবেন। আর যে গল্পগুলো আমি শুরু করেছি নিজের জীবনের, সেটা তো ডেফিনেটলি শেয়ার করব। অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখবেন এবং শুনবেন। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করবেন, কারণ ওটা আমাদের ভীষণভাবে দরকার। আসলে আপনাদের লাইক এবং কমেন্টগুলো আমাকে মোটিভেট করে, আমাদেরকে মোটিভেট করে। যদিও অন্য যে কোনো বিষয়ে আমাকে মোটিভেট করতে অন্য কাউকে লাগে না, আমি নিজেই নিজেকে মোটিভেট করি এবং আমি বিশ্বাস করি যে আমি একজন স্ট্রং ওমেন। কিন্তু এই ক্ষেত্রে আপনারা যেহেতু আমার পরিবারের একজন, সেহেতু আপনাদের লাইক এবং কমেন্টটা অবশ্যই দরকার, অবশ্যই গুরুত্বপূর্ণ। যাই হোক, আবার দেখা হবে নতুন কোনো ভ্লগে। ততদিন পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।